কাইন্ডলি যারা যা পছন্দ করো না, যারা সিরিয়াসভাবে পড়াশোনা করো, তারা এই ভিডিও থেকে দূর থেকো। ধন্যবাদ। জীব ও জীব কোষটি, আগে আমরা ওটা বাদ দিই, আগে আমরা বলি যে আজকে বায়োলজি হচ্ছে বহুত দিন পর, মানে বহুত দিন পরে কি ফার্স্ট টাইম বায়োলজি হচ্ছে। বায়োলজি অনেকের ফেভারিট সাবজেক্ট, অনেকের আবার পছন্দই লাগে না, মুখস্থ করতে হয়। যাদের পছন্দ লাগে না তাদের চ্যালেঞ্জ করছি, আজকের ভিডিওটা দেখার পর বায়োলজিতে যদি ক্রাশ না খেয়ে যাও, আমার নাম পাল্টে দিতে পারো, বলে গেলাম একটা। তো বেশি কথা না বলে আমরা আজকে জীব ও জীবকোষ্ঠী চ্যাপ্টারটা পড়বো। বায়োলজি সিলেবাস আশা করি সকলের জানা আছে। ওইদিকে বায়ো কি কি ইউনিট আছে আমি সেটা বলে দিচ্ছি। ওই স্বাস্থ্য আর মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার, ওটা একটা মানে ইউনিট আছে ওইদিকে। আর বায়োটেকনোলজি একটা ইউনিট আছে। আর এইদিকে চারটে চ্যাপ্টার, তার মধ্যে প্রথম চ্যাপ্টারটা হলো জীব ও জীবকোষ্ঠী, মানে 3টে ইউনিট আছে। ঠিক আছে, ওকে। তো আমাদের আজকের টার্গেটটা কি? আজকের টার্গেট হলো জীব ও জীবকোষ্ঠী প্রায় 50% মতো শেষ করে ফেলা। মানে নেক্সট দিন একটা ক্লাসে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার প্লাস যদি অল্প কিছু টপিক বাকি থাকে সেটা আমরা দেখে নেব। আজকের ক্লাসটা ছোট্ট হবে, কারণ এই চ্যাপ্টারটাই এত ছোট্ট আর এত মজার, এত সহজ না, তোমরা জাস্ট দেখতে থাকো। তো শুরু করা যাক হাসি মজার ছলে। জীববিদ্যা, অলসো নোন অ্যাজ বায়োলজি। প্রথমে আমাদের জীব ও জীবগোষ্ঠী চ্যাপ্টারে প্রথমে আমাদেরকে জানতে হবে যে জীবটা কি জিনিস। এখানে দেখো সব সংজ্ঞাগুলো লেখা দেওয়া আছে, কারণ কোয়েশ্চেন ব্যাংকের মানে কোয়েশ্চেন ব্যাংক তো না, এমনি যে পিওয়াইকিউ গুলো আছে সে পিওয়াইকিউ গুলো আমি মার্ক করে রেখেছি, যাতে তোমরা নিজেরাই বুঝতে পারো যে এটা কোন ইয়ারে এসছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট। আর সংজ্ঞাটা সবসময় লিখতে হবে, কিন্তু সংজ্ঞাটা সহজভাবে বোঝানোর দায়িত্ব আমার, হাসি মজার ছলে বোঝানোর দায়িত্ব আমার। ঠিক আছে, দেখো এবার আমরা চলে আসবো জীব জিনিসটা কি আগে জানবো, তারপরে আমরা চ্যাপ্টার শুরু করবো। জীব জিনিসটা কি, দেখো এত বড় সংজ্ঞা মুখস্থ করতে হবে না। কোন এক একক সত্তা বিশিষ্ট, এক একক সত্তা মানে কি বলতে চাইছে যে একটাই আরিয়ান মোল্লা, এক একক সত্তা বিশিষ্ট। প্রাণ, আরিয়ান মোল্লা প্রাণ আছে তো, প্রাণ আছে আরিয়ান মোল্লা বহুত প্রাণ। পরিবেশের সাথে, এই যে পরিবেশে যায় অর্থাৎ চায়ের দোকানে যায়, জানো চায়ের দোকানে যায় বাপরে, আবার চায়ের দোকান তো দারুণ লাগলো। এখানে বসে চা খাই, ভালো করে চা খাই। আন্তঃক্রিয়া করতে সক্ষম, মানে এই চা খেতে যে সক্ষম ও প্রজননের মাধ্যমে, এটা আর বললাম না, ঠিক আছে। বংশ বিস্তার সক্ষম, সেই সকল সত্তাকেই জীব বলে। মানে কোনো এক একক সত্তা, দেখো চোখ বন্ধ করে বলো যে কোনো এক একক সত্তা বিশিষ্ট যা প্রাণ আছে, সে পরিবেশের সাথে বা কারোর সাথে আন্তঃক্রিয়া করতে সক্ষম, মানে চা খেতে সক্ষম ও প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে, সেই সকল সত্তাকেই জীব বলে। উদাহরণ মানুষ, গরু, ছাগল, ভেড়া, হাতি, টিকটিকি, যা বাবা জাস্ট একটা দিয়ে দাও। এটা সংজ্ঞা আজ পর্যন্ত সেভাবে আসেনি, বাট আমাদের তো চ্যাপ্টারটা ব্রিফ করে জানতে হবে, তাই সংজ্ঞাটা আমরা পড়ে রাখলাম। ঠিক আছে, এবার আসি, মজা হবে। দেখো এবার এখানে পড়লাম যে কোন এক একক সত্তা বিশিষ্ট প্রাণ ও পরিবেশ জিনিসটা কি। পরিবেশ জিনিসটা কি ক্লাস 5-এ না 6-এ পড়েছি পরিবেশ জিনিস কি, মনে থাকে বলে দেখি। মনে করে যাক, আমাদের আশেপাশে জীবজ অজীবজ লিখেছি, এখানে লিখতে পারো জড় পদার্থ, আরেকটাকে কি বলে, ওই হলো উপাদান একত্রিত হয়ে যে বিশেষ তন্ত্র গঠন করে, অর্থাৎ আমাদের চারপাশে জড় উপাদান, অজড় উপাদান একত্রিত হয়ে যে বিশেষ তন্ত্র গঠন করে তাকেই বলে পরিবেশ। পরিবেশ কি কি নিয়ে গঠিত হয়? পরিবেশ মূলত জীবজ ও অজীবজ উপাদানের মধ্যে আন্তঃক্রিয়া শব্দটা বারবার ইউজ করছি, কারণ এই শব্দটা ইউজ করলে এক্সট্রা মার্ক পাওয়া যায় না। আপসারা পেন্সিলের কথা বলছি না যে এক্সট্রা মার্ক ফর এক্সট্রা গুড হ্যান্ড রাইটিং, ওরকম বলছি না। মানে এই আন্তঃক্রিয়াটা লিখলে একটু মানে ভালো দেখায়, শব্দটা ভারী।
উপস্থাপন করা হয়। বাপরে কি কঠিন শব্দ না। দেখো পরিবেশে কি থাকে, পরিবেশে থাকে, তুমি সামনে ধরো একটা বসে আছো, জাস্ট পরীক্ষার হল তুমি দিছো, পরীক্ষায় দেখেছো পরিবেশ কি, মুখস্থ নাই তোমার, কি লিখবে? তুমি সামনে কি কি দেখতে পাচ্ছ? একটা বেঞ্চ আছে পরীক্ষার হলে, পরীক্ষার হলের ভিতরে তুমি এখানে বসে পরীক্ষা দিচ্ছ, তোমার দুটো হাত এখানে, চোখে অনেকের চশমা আছে, একবারে যুদ্ধ চলছে পরীক্ষার হলে। এই সময় তোমাদের টিচার আরাম করে, এবারে তোমাদের টিচারের নাম হলো বেঞ্জিনদা, আরাম করে বসে আছে বেঞ্জিনদা। বেঞ্জিনদা বসে বসে দেখছে, সামনে বেঞ্জিনদার বড় বেঞ্চ। তুমি কি ভাববে এবার? পরিবেশ কি, পরিবেশ কি লিখবে? লিখবে আমাদের চারপাশে, কারণ আমি যা যা দেখতে পাচ্ছি সেটাই লিখবো। আমাদের চারপাশে কি আছে? বেঞ্চ আছে আর মানুষ আছে, মানে বেঞ্জিনদা আছে। তো একটা হলো জীবজ, একটা হলো অজীবজ, ঠিক আছে? জীবজ অজীবজ উপাদান একসাথে হয়ে যে তন্ত্র গঠন করছে তাকে পরিবেশ বলে। আবার পরে কি লিখবো? পরিবেশ মূলত, এ দেখো বেঞ্জিনদা মানে আমাদের স্যার বেঞ্চে বসে ডিজে বাজাচ্ছে, ডিচকি ডিচিং ডিচকি ডিচিং। তো ও কি করছে? পরিবেশ মূলত জীবজ ও অজীবজ উপাদানের মধ্যে আন্তঃক্রিয়াকে উপস্থাপন করছে, মানে আন্তঃক্রিয়াটা করছে। উপস্থাপন বা কিছু একটা লিখলেই হলো, উপস্থাপন শব্দটা না ব্যবহার করলে হলো। তো এই গেল আমাদের পরিবেশের সংজ্ঞা। এই পার্টটা একটু বোরিং লাগতে পারে, বাট পরের পার্টে যেগুলো আছে ওগুলো আশা করি ভালো লাগবে। পরিবেশ জিনিসটা কি? পরিবেশ কি নিয়ে তৈরি হয়? জীবজ আর অজীবজ, যা প্রাণ আছে যার প্রাণ নেই। প্রাণ আছে মানে কি? উৎপাদক, মানে যে উৎপাদন করছে কে? গাছ। প্রাথমিক শ্রেণীর খাদক, গৌণ শ্রেণীর খাদক, প্রগৌণ শ্রেণীর খাদক। প্রাথমিক শ্রেণীর খাদক বলতে দেখো উদ্ভিদ, উদ্ভিদ উৎপাদক করছে, ঠিক আছে? দেখো দেখো দেখো, উদ্ভিদ আমাদের প্রাথমিক শ্রেণীর খাদক, মানে না প্রাথমিক শ্রেণীর খাদক উদ্ভিদ না, মানে উৎপাদকটা উদ্ভিদ। দেখো উদ্ভিদ কিন্তু আমাদের বিভিন্ন ফল ফুল যোগাচ্ছে, ঠিক আছে? এবার প্রাথমিক শ্রেণীর খাদক কি? প্রাথমিক ফলটা কে হলো? ফলটা খেলো আমাদের একটা ধরো প্রাণী আছে, বা ছাগলই ধরতে পারো, ছাগল খেলো প্রাথমিক শ্রেণীর খাদক। সেই ছাগলকে খাচ্ছে মানুষ, আর মানুষকে কে খাচ্ছে? মানুষকে খাচ্ছে, এক সেকেন্ড ঠান্ডা লেগেছে, মানুষকে খাচ্ছে আমাদের হলো ব্যাকটেরিয়া, তারা হলো বিয়োজক, অর্থাৎ ব্যাকটেরিয়া হলো বিয়োজক। এখানে পুরো গৌণ শ্রেণীর খাদকটা নেই, গৌণ শ্রেণীর খাদকটা হলো মানুষ, প্রাথমিক শ্রেণীর খাদকটা হলো ছাগল, আর উৎপাদকটাকে, উৎপাদকটা হলো আমাদের উদ্ভিদ। বা একটা ভালো যেতে পারে, উৎপাদক হলো আমাদের উদ্ভিদ, প্রাথমিক শ্রেণীর খাদক হলো ব্যাং, গৌণ শ্রেণীর খাদক সাপ, মানে প্রগৌণ শ্রেণীর খাদক হলো ময়ূর। সাপ, ময়ূরের সাপ খাই তো? না, ময়ূরের সাপ খাই না রে, আমিও পাগলা হয়ে গেছি। ওই সেই হলো মানুষের সাপ খায়, তাহলে মানুষ হলো প্রগৌণ শ্রেণীর খাদক, আর মানুষের খাচ্ছে বিয়োজক। ওই হলো, বেশি আমার মাথায় কাজ করছে না আজকাল আমার। নেক্সট আছে আমাদের অজীবজ। অজীবজের মধ্যে জল, বায়ু, মাটি, তাপমাত্রা, আর্দ্রতা, হেড্ডা বেড্ডা সব রকম মিশে গেল। পপুলেশনের সংজ্ঞা দুবার এসছে, 2020 সালে, 2017 সালে, আর 1900 সালের আগেগুলো আমি নিইনি। এটা আমার তোমাদের কোয়েশ্চেন ব্যাংকেও কোয়েশ্চেন পেয়ে যাবে, তাহলে কোয়েশ্চেন ব্যাংক দেখো এর সাথে সাথে সলভ করানো হয়ে যাচ্ছে, সে কারণে আমি এই ইয়ারগুলো লিখে দিয়েছি যাতে কোয়েশ্চেন ব্যাংকে ইজিলি খুঁজে পেয়ে যাবে। পপুলেশন জিনিসটা কি? যে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী সমপ্রজাতিভুক্ত সকল জীবকে উক্ত স্থানে পপুলেশন বলা হয়। বাপরে কি ভাষা রে, দরকার নেই। আরিয়ান মোল্লা কই গো? এই তো আরিয়ান মোল্লা আমাদের, আরিয়ান মোল্লার চুল নাই কেন? এই তো চুল, আরিয়ান মোল্লা আর আরিয়ান মোল্লা, ঠিক আছে। আরিয়ান মোল্লা কোথায় থাকে বলতো? আরিয়ান মোল্লা থাকে আমাদের সোমস ক্লাসরুম অফিসে। তাহলে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে, মানে ভৌগোলিক অঞ্চলটা হলো আমাদের সোমস ক্লাসরুম, সোমস ক্লাসরুম বসবাসকারী, ওখানে বসবাস করে সর্বপ্রজাতিভুক্ত, মানে কি? দেখো আরিয়ানের সমপ্রজাতিভুক্ত কে? আমাদের মোটা স্যার, তরুণ স্যার, সমপ্রজাতিভুক্ত তরুণ স্যারের চাকরি গেল রে, ঠিক আছে। আরিয়ান মোল্লা
এখানে হলো তরুণ স্যার। তাহলে এরা দুজন কিন্তু দেখো সমপ্রজাতিভুক্ত, মানে দুজনেই একসঙ্গে গিয়ে পার্কে নাচানাচি করে। সেই রহস্যটা আজকে জানবো। সমপ্রজাতিভুক্ত সকল জীবকে, মানে এই যে জীব আছে, এই দুটো জীব পেলাম আমরা এখানে, এই দুজনকে একসাথে কি বলা হচ্ছে, একত্রে বলা হচ্ছে পপুলেশন। মানে এই আরিয়ান মোল্লা আর আমাদের তরুণ স্যারকে পপুলেশন বলা হচ্ছে। বোঝা গেল আশা করি, যে কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী, বসবাসই তো করছে না, সমপ্রজাতিভুক্ত মাস্ট হিউম্যান একরকম, গোটস একরকম, বিয়ার্স একরকম, মানে যেরকম যেরকম হয়, মানে প্রজাতি এক একটা এক এক রকম। তার মধ্যে মানুষের একটা পপুলেশন আছে, ছাগলের একটা পপুলেশন আছে, ভেড়ার একটা পপুলেশন আছে, গরুর একটা পপুলেশন আছে। তাহলে এক একজনের এক একটা পপুলেশন। তার মধ্যে যদি আমি ভাগ করে নিতে চাই যে সোমস ক্লাসরুমের পপুলেশন বলো, তাহলে সেখানে আমাদের সোমনাথ স্যার আছে, সেখানে আমাদের আরিয়ান মোল্লা আছে, সেখানে আমাদের তরুণ স্যার আছে, সেখানে আমাদের শুভজিৎ স্যার আছে, সেখানে আমাদের রাহাত স্যার আছে, সেখানে আমাদের জিৎ স্যার আছে, কত রকম স্যার আছে। তাদের এদের সবাইকে একত্রে কি বলা হচ্ছে, পপুলেশন। ওকে, নেক্সট হলো ইকোলজি। এই ইকোলজি থেকে একটা ভালো, ইকোলজিটা না, এই হ্যাবিটেটটা আর তারপরে নিস আছে। হ্যাঁ চলো, ইকোলজি সংজ্ঞাটা মানে কি? ইকোলজি মানে বাস্তববিদ্যা, অর্থাৎ এই যে পরিবেশের উপাদান নিয়ে বিভিন্ন আন্তঃক্রিয়া হচ্ছে, পরিবেশে বেঁচে থাকছে, জীবেদের পারস্পরিক আন্তঃক্রিয়া হচ্ছে, সেটাকেই যেখানে মানে স্টাডি করা হয়, সেই জায়গাটাকে বলছে ইকোলজি। সংজ্ঞাটা ভালোভাবে, কারণ এখানে সংজ্ঞাগুলো 2 মার্কে, মানে যদি আসে সংজ্ঞাগুলো 2 মার্কে আসবে, এরকম ব্যাপার। আর পরে আমাদের ওই ইয়েগুলো আছে পপুলেশনের, যে এরকম ঘন্টা, তারপরে কলসি, ঘন্টা কলসি, ওগুলো পরে আছে, ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আর ওদের মধ্যে ঘন্টা, কলসি আর ওইদিকে ইয়েটা তো আমাদের এই মানে পিরামিডটা তো আমাদের এই ইয়ারে এসেছিল, মানে মডেল কোয়েশ্চেনে এসেছে, তো সেটা নেক্সট ডে হবে। তো দেখো, ইকোলজি যে বিষয়ে পরিবেশে জীবজ অজীবজ, এটা তো আমাকে করতে হবে না, জীবজ ও অজীবজ উপাদানের মধ্যে আন্তঃক্রিয়া হচ্ছে, তো এদের মধ্যে হচ্ছে কিনা আন্তঃক্রিয়া হচ্ছে, পরিবেশে বেঁচে থাকা, কিভাবে মারা যাচ্ছে, তাদের নিজেদের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়া, এই সম্পর্কে যেখানে আলোচনা করা হয় তাকে বাস্তববিদ্যা বলে। দেখো, সংজ্ঞা মুখস্থ করার কিছু নেই, নিজে নিজে বানিয়ে লিখবে, জাস্ট একটা ওয়ার্ড মনে রাখবে, আন্তঃক্রিয়া, ওই ওয়ার্ডটা যেন থাকা চাই। আর জীবজ অজীবজ, কারণ দুটো নিয়ে আমাদের পরিবেশ, দুটো নিয়ে আমাদের সবকিছু। এই গেল ইকোলজি। বাসস্থানের সংজ্ঞা 24 সালে এসছে, ইম্পর্টেন্ট আছে, তার মানে আছে। দেখো, বাসস্থানের সংজ্ঞাটা এভাবে বলবে, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যে স্থানে কোনো এক নির্দিষ্ট জীব বসবাস করে, উক্ত স্থানকে সেই জীবের হ্যাবিটেট বলে। আমি জাস্ট সংজ্ঞাটা বলে বেরোচ্ছি, কারণ আমি এটাকে একদম ব্রিফে বোঝাবো, বাসস্থান আর নিচকে। তো সংজ্ঞাটা আরেকবার শুনে নাও, যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যে স্থানে কোনো এক নির্দিষ্ট জীব বসবাস করে, উক্ত স্থানকে সেই জীবের হ্যাবিটেট বলে। তো বোঝা গেল আশা করি, যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যে স্থানে কোনো এক নির্দিষ্ট জীব বসবাস করে, সেই স্থানকে সেই জীবের হ্যাবিটেট বলে। এটাকে আমি ভালো করে বলছি, এটাকে আমি একদম ডিপে বলছি। নিস কি? এই দুটো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, নিস আর হ্যাবিটেট। ইভেন রিসেন্ট ইয়ার এসছে, 25 সালে এসছে, ভাবা যায় তার মানে কতটা ইম্পর্টেন্ট। নিসটা বলি, কিভাবে বলবো, একটি নির্দিষ্ট জীবকে বেঁচে থাকার জন্য একটি বৃহৎ অঞ্চলে অসংখ্য জীবের সাথে পারস্পরিক আন্তঃক্রিয়া লিপ্ত হতে হয়, এই বৃহৎ অঞ্চলটিকে উক্ত জীবের নিস বলে। আশা করি কেউ কিছু বুঝতে পারেনি, হ্যাবিটেটটাও বুঝতে পারেনি, নিসটাও বুঝতে পারেনি। এবার আমি বোঝাবো ইন মাই স্টাইল। হ্যাঁ দেখো, উদাহরণ চলে এসছে আমাদের সোমস ক্লাসরুম। আমাদের আরিয়ান মোল্লা, এখানে আরিয়ান মোল্লাকে আগে কি, তো তারপরে যাওয়া হবে। এই হলো আমাদের আরিয়ান মোল্লা। আরিয়ান মোল্লার চুল বড় হয়ে গেছে 2 দিনে। আরিয়ান মোল্লা থাকে আমাদের সোমস ক্লাসরুম অফিসে, ঠিক আছে।
তার মানে ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হলো সোমস ক্লাসরুম। তার মানে ওর বাসস্থান কোথায়? বাসস্থান হলো সোমস ক্লাসরুম। তাহলে এটা কি ওর হ্যাবিটেট বলতে পারি? অবশ্যই পারি, না পারার কি আছে। তাহলে আমাদের সংজ্ঞাতে কি ছিল? যে কোনো একটি জীব যে নির্দিষ্ট বাসস্থানে বসবাস করে সেই জায়গাটিকে তার হ্যাবিটেট বলে। নিজের ভাষায় লিখলাম, বইয়ের ভাষায় লিখতে হবে কোনো মানে আছে? এবার দেখো নেক্সট জিনিসটা কি, আরিয়ান মোল্লা জানো কি করে? বিকালে চায়ের দোকান যায়। কি করতে বলো তো? চায়ের দোকান যায় চা খেতে, আর চায়ের সঙ্গে একটা ছোট্ট করে থাকে জিনিস, যে জিনিসটা এরকম দেখতে। ওই দুটো জিনিস খেতে যায়, ঠিক আছে। সকালবেলায় এটা হয়ে গেল। দুপুরবেলায় যায় রেস্টুরেন্টে। ও মেলা পয়সা, সোমনাথ স্যার মেলা টাকা দিচ্ছে, মানে সোমনাথ স্যারের টাকাগুলো সব চুরি করে খেলেছে আমাদের আরিয়ান। এ মারা গেছে না? সোমনাথ স্যার গেল বউকে নিয়ে রেস্টুরেন্ট। উড়ে বাপরে! বইয়ের নাম হলো টুম্পা সোনা। দাঁড়াও, টুম্পাকে আঁকি। আরিয়ান মোল্লার বউ, এই দেখো টুম্পা। এই দেখো টুম্পা সোনাকে নিয়ে রেস্টুরেন্ট গেল বিকালে। সন্ধ্যেবেলায় আবার চম্পা সোনাকে দিয়ে মাঠে গেল। চম্পা, এই হলো আমাদের চম্পা দিদি। চম্পার চুল কিন্তু বেশি বড় না। চম্পা হলো একদম শহরের মেয়ে। চম্পাকে নিয়ে গেল মাঠে। মাঠে গিয়ে গল্প করলো, দুটো প্রেমের কাহিনী বললো। আয় হায়, আরিয়ান মোল্লা কি করছো এ? আর সন্ধ্যেবেলায় গল্প হয়ে গেল মাঠে। আর মাঝ রাতে যায় ও হুলুলুলু পার্ক। বাপরে কি ব্যাপার এখানে! এখানে ব্যাপারটা কি, এখানে যায় আমাদের মোটা স্যার। এই মোটা স্যারের সাথে গোপনে সম্পর্ক করতে যায় আমাদের আরিয়ান মোল্লা হুলুলুলু পার্কে। তাহলে আমাদের আজকের কোয়েশ্চেন অফ দ্য ডে কি, আরিয়ান মোল্লা হুলুলুলু পার্ক কেন যায়? পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, আরিয়ান মোল্লা হুলুলুলু পার্ক কেন যায়? উত্তর লিখবে, আরিয়ান মোল্লা ও আমাদের প্রিয় মোটা স্যার ব্র্যাকেটে তরুণ স্যার হুলুলুলু পার্কে যায় এদের আন্তঃক্রিয়া সম্পন্ন করার জন্য, পারস্পরিক আন্তঃক্রিয়া সম্পন্ন করার জন্য। আরে 5-এ 5 দিয়ে দেবে এটুকু লিখলে, ঠিক আছে গাইস? তাহলে দেখো এইটুকু হলো ওর হ্যাবিটেট। আর ও চায়ের দোকানে যাচ্ছে ভালো মন্দ খেতে, দুটো বউ নিয়ে দুই দিকে যাচ্ছে। একদিকে হুলুলুলু পার্কে সম্পর্ক করছে তরুণ স্যারের সাথে। এই গোটা জায়গাটাকে বলছে ওর নিস। মানে একটি জীব বেঁচে থাকার জন্য, দেখো বেঁচে থাকার জন্য কিন্তু করছে, মানে দুটো বউকে নিয়ে বেঁচে আছে, এদিকে চা খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, তরুণ স্যারের সাথে সম্পর্ক করছে। বেঁচে থাকার জন্য যে সব জায়গায় ঘোরাঘুরি করে বা পারস্পরিক আন্তঃক্রিয়া করে সেই জায়গাটিকে তার নিজ বলা হয়। সিম্পল অ্যাজ দ্যাট। ব্যাস। উদাহরণ, রিয়েল লাইফ উদাহরণ, এই আরিয়ান মোল্লা ছাড়া রিয়েল লাইফ উদাহরণ কি দেওয়া যায়? বাঘের উদাহরণটা দিই চলো। এখানে এটা হলো বাঘের গুহা। বাঘ এখানে থাকে। এই দেখো আমাদের বাঘকে দেখবা, এই দেখো আমাদের বাঘ। এটা হলো আমাদের বাঘ, এটা আমাদের দেশি বাঘ। বাঘ থাকে এখানে। আর এখানে হলো জঙ্গল। জঙ্গল, বাপরে আমি কি সুন্দর ছবি আঁকতে পারি বলো। এবার হলো ব্যাপারটা যে এই বাঘ থাকে গুহায়, তাহলে এই গুহাটা হলো বাঘের বাসস্থান। এভাবে পরীক্ষা উদাহরণ লিখে দেবে, কোনো ব্যাপার না। এই উদাহরণটা জাস্ট দেওয়া যেতে পারে, সে কারণে বললাম। আর বাঘ যে গোটা জঙ্গলে ঘুরে বেড়ায় শিকার করার জন্য বা প্রজনন করার জন্য ঘুরে ঘুরে বেড়ায়, তাই গোটা জঙ্গলটা হলো বাঘের নিশ। Am I clear to you? আচ্ছা, তাহলে বাঘের ক্ষেত্রে গুহাটা হলো বাসস্থান বা হ্যাবিটেট, আর গোটা জঙ্গলটা হলো নিশ। আরিয়ান মোল্লার ক্ষেত্রে সোমস ক্লাসরুমটা হলো হ্যাবিটেট বা বাসস্থান। আর ও যে পার্কে যাচ্ছে, হুলুলুলু পার্ক, মাঠে যাচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, তারপরে চায়ের দোকান যাচ্ছে, তাহলে গোটাটাকে কি বলবো? ওর নিশ। এইটুকুই, মানে এইটাই হলো মেন জিনিস। এবার দেখো সংজ্ঞা বলো, দেখো ইজি লাগবে কি, একটি নির্দিষ্ট জীবকে বেঁচে থাকার জন্য একটি বৃহৎ অঞ্চলে অসংখ্য জীবের সাথে পারস্পরিক আন্তঃক্রিয়া লিপ্ত হতে হয়। এই বৃহৎ অঞ্চলটিকে উক্ত জীবের নিশ বলে। দেখো মানে মুখস্থ হয়ে গেল। এবার বাকিটা তোমরা নিজে বলবে। বায়োলজি মুখস্থ করতে হবে না, ফার্স্ট টাইম বললাম বোধহয় কাউকে, বায়োলজি মুখস্থ করতে হবে না। এটা দেখো একটা ভালো কোয়েশ্চেন।
এরকম কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে, সেখানে লিখে রেখেছি। একটা হলো স্পিসিস এ, আরেকটা হলো স্পিসিস বি। স্পিসিস এতে হলো আমাদের মাকাকা রিজুইনা, মানে এম রিজু, মাকাকা রিজু, আর তলায় কিন্তু দাগ দিতে ভুলবে না। আর স্পিসিস বি হলো আমাদের রাজ রাজা রাজ রাজা রাজ রাজ রাজা রাজ, এটা আমাদের আরেকটা স্পিসিস। এই দুটো স্পিসিস। তাহলে মাকাকা রিজুইনার বাড়ি হলো আমাদের বকুলতলা, আর রাজ রাজা রাজের বাড়ি হলো আমাদের বটতলা। ঠিক আছে, এবার মাকাকা রিজুইনা কি করে, ওই একটা গাছে থাকে, 200 স্কোয়ার মিটারে গাছে ও সারা জীবন কাটাছে। আর আমাদের হলো রাজদা, মানে রাজ রাজা রাজ। এখানে আমি কিন্তু কাউকে ডাইরেক্ট বলছি না, যে বোঝাচ্ছে বুঝে নিয়েছে কাকে বলার, ঠিক আছে। আর আমাদের রাজ ঘুরে বেড়ায় একবারে অল ইন্ডিয়া, মানে ও সারাদিন ঘুরে বেড়ায়। ওর হলো 20,000 স্কোয়ার মিটার। এবার বলো যে উক্ত জায়গায় যদি সুনামি চলে আসে, জল চলে এলো, এক সেকেন্ড জলকে আমি লাল রঙের দেখাই, জল চলে এলো সু সু সু, বলো কে বাঁচবে? হিসাবটা কি? মাকাকা রিজুইনা গাছ ছেড়ে যেতে পারে না, প্রথম কথা। তাহলে ও কি করবে? গাছে ডুবে মরবে বা গাছে বাজ পড়ে মরবে। বাট আমাদের রাজ কি, রাজ আমাদের চারিদিক ঘুরে বেড়ায়, তা রাজ পালিয়ে যাবে টুক করে। এটুকু গেল আরেকটা। আর আরেকটা কারণ হলো, ধরো এর কাছে তো খাবার নাই, গাছে সব গাছের গাছটা ধরো ভাঙলো না, ও গাছে রয়ে গেল, কিন্তু গাছে তো আর খাবার নাই, ও খাবার খেতে যাবে কোথায়? আর আমাদের রাজদা পালিয়ে গেছে, যেখানে সেখানে খাবার পেয়ে যাবে। তাহলে আনলিমিটেড খাবারও আছে আর আনলিমিটেড যাওয়ার জায়গাও আছে। তাহলে মরবে কে? মরবে আমাদের, না থাক মরবে না, মানে আমাদের ডুবে যাবে কে? ডুবে যাবে হলো আমাদের মাকাকা রিজুইনা। বোঝা গেল? ব্যাস, কনসেপ্ট নেই। এই দেখো, স্পিসিস বি বাঁচবে কারণ এদের কাছে নিচ বেশি, নিচ বেশি মানে খাদ্য বেশি, খাদ্য বেশি মানে পালানোর জায়গা বেশি, পালানোর জায়গা বেশি মানে থাকার জায়গাটাও বেশি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সহজভাবে ভাববে। মাইক্রো হ্যাবিটেট 2015 সালে এসছে। মানে ইম্পর্টেন্ট বলতে পারো, কারণ এই মাইক্রো হ্যাবিটেটটা এখন চারিদিকে হচ্ছে। তো ইম্পর্টেন্ট একটা জিনিস, মাইক্রো হ্যাবিটেটটা কি? সেকেন্ড, মাইক্রো হ্যাবিটেটটা হলো যে এখানে ধরো এ হলো আমাদের সুরজ মামা এদিকে আলো দিচ্ছে, আলু দিচ্ছে, আলো নট আলু। এখানে হলো জমি, মাঠ, এটা একটা। এখানে অনেক ঘাস আছে। এই দেখো পাশে লিখে রেখেছি কি, ঘাস জমি। আচ্ছা মেনে নিল, ঘাস জমি আছে। তার মাঝে দেখো একটা বড় গাছ আছে, বাপরে বড় গাছ, আর এখানে আছে কি ঘাস জমি। এবার আমি দেখতে পেলাম কি, যে এখানে তাপমাত্রা হলো 45 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আশ্চর্য ব্যাপার। কারণ দেখো সূর্যের আলো ডাইরেক্ট পড়ছে এখানে, ডাইরেক্ট পড়ুক। বেশি তাপমাত্রা, তুমি যদি গ্রীষ্মকালে যাও দেখবা গাছের তলায় বসে শান্তি হয়, কিন্তু তুমি কি ফাঁকা মাঠে দাঁড়াতে পারবে না। তাহলে হিসাব মতো এখানে তাপমাত্রা বেশি, এখানে তাপমাত্রা কম। আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট মান নিয়েছি যে 45 আর 30। এটাকে তুমি এক্স ডিগ্রি ধরে নিতে পারো, এটাকে তুমি ওয়াই ডিগ্রি ধরে নিতে পারো, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই মাস্ট, বা এক্স লেসার দেন ওয়াইও হতে পারে, কোনো ব্যাপার নেই। अब কি হলো, এই জায়গাটা দেখো একটা মাইক্রো হ্যাবিটেট হয়ে গেল। মানে একটা থাকার জায়গা। মানুষের ধরো কারো বাড়ি নয়, যেমন আমাদের আরিয়ান মোল্লা আমাদের বাড়ি নাই, না আছে আরিয়ান মোল্লা বাসস্থান আছে, কিন্তু আমাদের মাকাকা রিজুইনা এবার আমাদের মাকাকা রিজুইনা, যে বোঝার বুঝে নিয়েছে, তাকে বলেছি। তো এই মাকাকা রিজুইনার বাড়িঘর নাই। ও কি করে? ও সারাদিন মাঠে ঘুরে বেড়ায়। কি কষ্ট বলতো 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো এবার ও একদিন একটা গাছ দেখতে পেয়েছে, গাছের তলায় গেল ফল খাওয়ার জন্য, দিয়ে দেখছে এ বাবা এখানে তো ভীষণ ঠান্ডা, এখানে তো আমার বাসস্থান গড়ে নেওয়া যায়, এটা তো আমার আরামের জায়গা। 30 ডিগ্রি তাপমাত্রা, আরাম করে শোয়া হবে, বৃষ্টি পড়লে বৃষ্টিতে ভিজবো না, বরফ পড়লে বরফে ঠান্ডা লাগবে না। তাহলে এটা ওর একটা দেখো শর্ট টাইম বাসস্থান হয়ে গেল, একটা মাইক্রো হ্যাবিটেট হয়ে গেল, মানে ছোট্ট কিন্তু বাসস্থান। আমাদের কি অনেকে বড় বড় বিল্ডিং আছে, সেটা ওদের একটা বাসস্থান, ওটাকে ম্যাক্রো বলছে।
কিন্তু মাইক্রো হ্যাবিটেটটা কি, যেটা আমরা কৃত্রিম ভাবে তৈরি বা প্রাকৃতিকগত ভাবে তৈরি, সেখানে আমি গিয়ে থাকছি, সেটাকে বলছে কি মাইক্রো হ্যাবিটেট। তার মানে গাছের তলাটা একটা মাইক্রো হ্যাবিটেট। আমার ক্লিয়ার টু ইউ? এবার সংজ্ঞাতে আসে। এটা আবার রিপিট হয়ে গেছে, এরকম মাইক্রো হ্যাবিটেটটা আবার রিপিট হয়েছে। দেখো সংজ্ঞাটা দেখো। তার আগে বলি, এখানে দেখো 45 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু এখানে দেখো 30 ডিগ্রি তাপমাত্রা। তার মানে এখানে তাপমাত্রা আলাদা, চাপ আলাদা, উষ্ণতা আলাদা, মানে তারপরে আর্দ্রতা আলাদা, সবকিছু আলাদা এখানকার থেকে। মানে এটা একটা ভিন্ন জগৎ মনে হচ্ছে না তোমার কাছে? মানে আপাত দৃষ্টিতে একটা ভিন্ন জগৎ। তাহলে কোনো একটি ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলে, এটা তো পৃথিবীতে আছে, আমি বলেছি মাঠ, যেখানকার তাপমাত্রা, আর্দ্রতা, উষ্ণতা, অন্যান্য বিভিন্ন ফ্যাক্টর দেখো পার্শ্ববর্তী বৃহৎ, এটা বিরাট জমি, পার্শ্ববর্তী বৃহৎ ভৌগোলিক অঞ্চল অপেক্ষা ভিন্ন, দেখো এটা কিন্তু ভিন্ন, সেই ক্ষুদ্র ভৌগোলিক অঞ্চলকে উক্ত স্থানে মাইক্রো হ্যাবিটেট বলে। এম আই ক্লিয়ার টু ইউ? বায়োলজি ভালো লাগছে? আশা করি ভালো লাগছে। এটা 2025 সালে এসছে যে হ্যাবিটেট আর নিচের পার্থক্যটা কি। তোমরা নিজেরা পার্থক্য করতে পারবে না বলো তো, যে হ্যাবিটেট ছোট হয়, নিচ অনেকটা বড় হয়, কারণ আরিয়ান মোল্লা চার জায়গায় যায় বাঁচার জন্য, আর সেই জায়গায় থাকে এক জায়গায়। উদাহরণ একটা দিয়ে দেবে, বাঘের উদাহরণটা, সংজ্ঞা দিয়ে দিবে, সিম্পল। আর ধরো এখানে আরিয়ান মোল্লা আছে, এখানে কি আরিয়ান মোল্লা ছাড়া কি ও মাকাকারি জয়নাকে কি আসতে দিবে আমাদের আরিয়ান মোল্লা? দিবে না, নিশ্চয়ই দিবে না আসতে। তাহলে ওখানে একটা প্রজাতি থাকছে, সিম্পল। এগুলো লিখবে, দেখো কি লিখেছি। প্রথমে সংজ্ঞা, একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যেখানে কোনো নির্দিষ্ট জীব বসবাস করে। একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল যা কিছু জীবের পরিবেশের সাথে আন্তঃক্রিয়ার ফলে সৃষ্টি হয়। ঠিক আছে, সংজ্ঞা লিখে দিলাম, নিজের মতো করে লিখবে সংজ্ঞা। এই দেখো বাঘের গুহা, এই দেখো জঙ্গল, সম্পূর্ণ জঙ্গল। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এটি দ্বারা জীবের অধিকৃত স্থানকে বোঝানো হয়, এবং অধিকৃত স্থানকেই বোঝানো হয়। কিন্তু চায়ের দোকানটা কি আমাদের আরিয়ান মোল্লা? বলো দেখি। না, মাঠটা আমাদের আরিয়ান মোল্লা। মানছি হোমস ক্লাসরুমটা আরিয়ান মোল্লা, সেটা বড় কথা না, কিন্তু মাঠটা কি আরিয়ান মোল্লা? না, হুলুলুলু পার্কটা একমাত্র আরিয়ান মোল্লাই যাই বলো। ওখানে অনেক রকম বৃহৎ অঞ্চলের উপর নির্ভরশীল, তা নির্ধারণ করা হয়। ওকে, নেক্সট, একটি হ্যাবিটেটে একটি প্রজাতি থাকতে পারে। মানে যেখানে আরিয়ান মোল্লা আছে ওখানে কি মাকাকারি জুইনা যেতে পারে না। একটি নিচে একের বেশি প্রজাতি যেতে পারে। এবার ধরো একটা চায়ের দোকানে মাকাকারি জুইনা গেল, আর এইদিকে আমাদের আরিয়ান মোল্লা গেল। এবার চায়ের দোকানওয়ালাকে দেখে যদি এইদিকে আমাদের আরিয়ান মোল্লা বলে যে হে মাকাকারি জুইনা বাড়ি যা, আমি তোকে এখানে বসা দেবো না, তখন চায়ের দোকানওয়ালা উল্টে একে বকবে। তাইলে সেটা ক্লিয়ার যে একটি নিচে একের বেশি প্রজাতি থাকতে পারে, কারণ চায়ের দোকানে সবাই থাকতে পারে। চলে আসি আমাদের, এটা তো আবার পার্থক্যটা নিয়েছি, ঠিক আছে। এবার আমাদের পরিবেশে বায়োটিক উপাদান সৃষ্টির ধাপসমূহ কি। প্রথম হলো আমাদের জীব মানে কি একটা কুকুর বা একটা মাকাকারি জুইনা, এই নামটা মুখস্থ করে ফেলো। মাকাকারি জুইনা, আমাদের প্রিয় বন্ধুর নাম মাকাকারি জুইনা, তার নামে আমি একটা ইনসাইক্লোপিডিয়া লিখেছি, তোমরা বললে আমি ছোট্ট করে পাঠিয়ে দেবো, তোমাদেরকে পড়বে, মজা লাগবে। নেক্সট হলো আমাদের পপুলেশন মানে কি। দেখো, জীব থেকে কি হলো, পপুলেশন হলো, জীব থেকে পপুলেশন হলো, মানে অনেকগুলো কুকুর। প্রথমে একটা কুকুরকে আমি জীব বলছিলাম, এখন পপুলেশন বলছি অনেক কুকুরকে, ঠিক আছে। এবারে কুকুর থেকে কমিউনিটি গঠন হলো। কমিউনিটি কি, কুকুর, বিড়াল, ইঁদুর, ছাগল, ভেড়া, ঠিক আছে। সে অনেকগুলি কমিউনিটি নিয়ে ইকোসিস্টেম তৈরি হলো। ইকোসিস্টেমটা কি আমরা পড়েছি আগে, দেখবে। ইকোসিস্টেম আমাদের লেখা নেই, তো এটা লিখে নেবে যে বিষয় না, যে পরিবেশে, শুধু এই বিষয়টা কাটবে, যে পরিবেশে জীবজ ও অজীবজ উপাদানের মধ্যে আন্তঃক্রিয়ার দ্বারা পরিবেশে বেঁচে থাকা এবং পরিবেশের বিভিন্ন জীবেদের মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়া দেখা হয়,
এটা বলতে পারো, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, তো আমি এই সংজ্ঞাটা বলছি তোমাদের ভালো করে, কারণ এই সংজ্ঞাটা আসতে পারে, ইকোসিস্টেমের সংজ্ঞা ইম্পর্টেন্ট আছে। দাঁড়াও আমি তোমাদেরকে সংজ্ঞাটা দেখাই। দেখো এই ইকোসিস্টেমের সংজ্ঞাটা তোমরা কিভাবে দেবে সেটা জেনে নাও। ইকোসিস্টেমের সংজ্ঞাটা আমাদের লেখাই আছে, বললাম না যে আমি লিখে রেখেছি, যে এই যে ইকোসিস্টেমের সংজ্ঞা, আমাদের আশেপাশে জীবজ অজীবজ উপাদান একত্রিত হয়ে যে বিশেষ তন্ত্র গঠন করে, এখানে লিখবে, ও তাদের আন্তঃক্রিয়াকে উপস্থাপন করে, মানে এই লাইনটা শুধু এখানে অ্যাড করে দেবে, তাকে ইকোসিস্টেম বলে। অ্যাজ সিম্পল এস দ্যাট, একটা সংজ্ঞা দিয়ে দুটো সংজ্ঞা হয়ে গেল। আর আমাদের বায়ুন সংজ্ঞাটা এসছে জানো তো, এই বায়ু 2024 সালে এসছে, 2022 সালে এসছে, 19 সালে এসছে, 15 সালে এসছে, ইম্পর্টেন্ট আছে তার মানে নিশ্চয়ই। তো দেখো কি করতে হবে, বায়ুর সংজ্ঞাটা দেখো তোমরা। দেখো বায়ুর সংজ্ঞাটা আমরা ডাইরেক্ট গুগল থেকে দেখাচ্ছি, কারণ এই গুগলে এই সংজ্ঞাটা, মানে আমি বইটা পড়লাম তো বইয়ে না বিরাট জটিল করে সংজ্ঞাটা দিয়েছে, বাট গুগলে এআই ওভারভিউতে ভালোই সংজ্ঞা দিয়েছে, তোমরা এটা লিখে নিও। যে কি বলেছে দেখো, এখানে বলেছে একটি বায়ু হলো একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল যেখানে নির্দিষ্ট জলবায়ু, মাটির ধরন এবং একই ধরনের উদ্ভিদ প্রাণী গোষ্ঠী বিদ্যমান। বিদ্যমানের জায়গায় তুমি লিখতে পারো একই প্রাণী গোষ্ঠী পরস্পর আন্তঃক্রিয়ার মাধ্যমে বসবাস করে, ঠিক আছে। আর সহজ ভাষায় এটা লেখার দরকার নয়, যে আর বলে দিচ্ছি যে এটি এমন একটি পরিবেশ যেখানে জীব ও জড় উপাদান একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে এবং একটি নির্দিষ্ট অঞ্চলের জলবায়ু, উদ্ভিদ, প্রাণী জগতের উপর ভিত্তি করে এদের নামকরণ করা হয়। এটা লাগবে না, জাস্ট বলে দেখালাম। সংজ্ঞা যদি আসে 2 মার্কের আসবে, 2 মার্কে কি লিখবে, 2 মার্কে শুধু এটুকু লিখবে যে একটি বায়োম হলো একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল যেখানে নির্দিষ্ট জলবায়ু, মাটির ধরন এবং একই ধরনের উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীদের মধ্যে পারস্পরিক পারস্পরিক আন্তঃক্রিয়া ঘটে বা বিদ্যমান। মানে পারস্পরিক আন্তঃক্রিয়াটা অ্যাড করবে, তাহলে তুমি 2 মার্ক এসে পেয়ে যাবে। উদাহরণ দিয়ে দেবে, উদাহরণ এখানে আশা করি আছে, দেখো উদাহরণ হলো, প্রধান বায়োমগুলির মধ্যে রয়েছে বন, মরুভূমি, তৃণভূমি, তুন্দ্রা দেখবে না, বন, মরুভূমি, পাহাড়, তৃণভূমি, এগুলো হলো এক এক রকম উদাহরণ। তো আশা করি আমাদের বায়োমটা ক্লিয়ার আছে, কারণ বায়োমের সংখ্যাটা অনেকবার এসছে, 24 সালে এসছে, 22 সালে এসছে, তারপরে অনেকগুলো সালে এসছে, ইম্পর্টেন্ট আছে, পড়ে রাখবে। সো নেক্সট বায়োমের সংখ্যাটাই দেখো কত কত সালে এসছে, 24, 22, 19, 15, মানে খুবই ইম্পর্টেন্ট সংখ্যা একটা। আর চলে আসে আমাদের গসের কোয়ান্টিটির সূত্র। অনেকে নাকি বোঝাতে পারে না, এটা দেখি বোঝাতে পারি কিনা। বলেছে কোনো একটি নির্দিষ্ট নিচকে একের বেশি প্রজাতি দখল করে রাখতে পারে না। মানে কি, গসের সূত্রটা কি বলতে চাইছে, যে এখানে আরিয়ান মোল্লার নিচ কিসে, আরিয়ান মোল্লার নিচ এইদিকে হলো চায়ের দোকান, এইদিকে হলো হুলুলু পার্ক, এইদিকে হলো আমাদের মাঠ, আর এইদিকে হলো আমাদের রেস্টুরেন্ট। তাহলে দেখো হ্যাবিট ওর নিচটাও গোস্ট হয়ে গেছে আমার। ওকে ঠিক আছে, এখানে থাকবে। এবার আমাদের গস কি বলতে চেয়েছে, গস বলতে চেয়েছে যে এখানে আমাদের আরিয়ান মোল্লা ঠিক আছে। 1 সেকেন্ড, এখানে আরিয়ান মোল্লা ঠিক আছে, আরিয়ান মোল্লা, এই আরিয়ান মোল্লাকে আমি যেমন তেমন করে একটা আঁকলাম, বাট এখানে মাকাকা রিজুইনা যেতে পারবে না। এটা কি কোনো কথা হলো বলে দেখি, চায়ের দোকানে তো থাকতেই পারে, কারণ গসের সূত্রটা ভুল। এবার কি হয় ব্যতিক্রম, মানে ঠিক হতে পারে যে আরিয়ার মধ্যে একটা প্রপার্টি কিনেছে, সে প্রপার্টিতেও যা আসা হচ্ছে, তাহলে সেখানে ও না দিতেই পারে আসতে মাকাকা রিজুইনাকে, হ্যাঁ, বাট এখানে ব্যতিক্রম তো আছেই অবশ্যই। আমাদের রিয়েল লাইফের কথা ভাবো, যে শুধুমাত্র রিসোর্স পার্টিশনিং এর দ্বারা দুটি জীবের একই নিচে সহাবস্থান করা সম্ভব। মানে এই রিসোর্স পার্টিশনিং বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা আমি পরে বোঝাচ্ছি, মানে এরপরেই বোঝাচ্ছি। রিসোর্স পার্টিশনিং করে দুটো জীব বা অনেকগুলো জীব একসাথে বসবাস করতে পারে। রিসোর্স পার্টিশনিংটা কিসের কাজ, লাইক চাওয়ালার দোকানে আমাদের আরিয়ান মোল্লা গেল, মাকাকা রিজুইনা গেল, মাঝখান দিয়ে আরিয়ান মোল্লা ওকে বকছে, এই তুই কেন এসছিস, বাট চায়ের দোকানওয়ালা উল্টে আবার আরিয়ান মোল্লাকে বকলো যে তুই কি ডবল টাকা দিবে আমাকে,
হলো একটা। তার মানে এখানে কি করছে, আমাদের চায়ের দোকানওয়ালা রিসোর্স পার্টিশনিং এর কাজ করছে, মানে এরা পরস্পরে দেখো একে অপরের সাথে মানিয়ে নিচ্ছে। এবার রিসোর্স পার্টিশনিং জিনিসটাকে আমরা সেটা দেখবো কি, একটি নির্দিষ্ট নিচে অনেকগুলি ভিন্ন ভিন্ন প্রজাতির জীব একই সাথে বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজনীয় উপাদানগুলি ভাগ করে নেয়। দেখো ওরা বললো ঠিক আছে তাহলে তুইও খাচ্ছিস সামনে থাকছি, চল দুজনে মিলে এক কাপে খাই, তুই 5 টাকা দে, আমার কাছে 5 টাকা দে, আমার কাছে 10 টাকা নাই। এবার মা কাকা রিজুই না আর আমাদের আরিয়ানওয়ালা বন্ধু হয়ে থেকে গেলো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। রিয়েল লাইফ দেখো, এই দেখো আমাদের সেই উদাহরণ, একদম দারুণ উদাহরণ। আমরা তরুণ স্যারকে গাছে তুলে দেবো। এটা হলো একটা গাছ, ঠিক আছে, এই গাছের এখানে একটা খোপর আছে, সেখানে সাপ থাকে। এবার উপরে থাকে বাদর আর টিকটিকি। টিকটিকি গাছে উঠাতে গেলে আমাকে জিজ্ঞেস করবে না কেউ। তার উপরে থাকে ছোট ছোট পাখি, যেমন চড়ুই কাক, আর সবারই উপরে ডালে থাকে। তাই প্রথমে ভেবেছিলাম এখানে লিখবো যে আমাদের হক বা বাজ পাখি, বাট তরুণ স্যারের মতো দেখতে লাগলো আমাকে এই জায়গাটা, তাই তরুণ স্যারের লিখে দিলাম। তরুণ স্যারকে গাছে তুলে দিলাম, কারণ তরুণ স্যারের মাথায় মুকুট আছে একমাত্র, দা ওজি। তো দেখো এই সাপটা যদি উপরে যায় তাহলে বাঁদরে সাপ খেয়ে নেবে। হ্যাঁ আমি অত কিছু জানি না যে বাঁদরে সাপ খায় কি খায় না, আমি জাস্ট একটা বলছি যে বাঁদরে সাপকে খেলবে। তারপরে কি, সাপ কিন্তু উপরে যেতে পারবে না, বা উপরে গেলে বাঁদরে খেয়ে নেবে। তাহলে কি না, দেখো মানিয়ে গুছিয়ে আছে যে আমিও উপরে যাবো না, তুইও নিচে আসবি না। বা বাঁদর যদি নিচে যায় তখন সাপটা ওকে ছবল মারবে। তাহলে এরা নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে আছে যে দুজনের কাছে যাবো না, তুই উপরে থাক আমি নিচে থাকবো, মানে নিজেদের মধ্যে একটা ভাগ করে নিয়েছে। দেখো লাইক এটা একটা কলোনি, এখানে শুধুমাত্র ইয়ে থাকছে, পাখি থাকছে। এটা একটা কলোনি যেখানে বাঁদর টিকটিকি একসাথে থাকছে। আবার এখানে একটা মাঝখানে কলোনি গেছে যেখানে এক জায়গায় শুধু বাঁদর, এক জায়গায় শুধু টিকটিকি। ওকে, আবার এখানে একটা দেখো কলোনি যেখানে শুধু সাপ থাকছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে কি এটা একটা বিরাট বড় নিচ যেখানে সবাই থাকা করে। নিচগুলি ভিন্ন ভিন্ন প্রজাতি জীবরা একই সাথে বেঁচে থাকার জন্য উপাদানগুলিকে ভাগ করে নেয়, মানে এও ফল খায়, নিচের গুলো সবাই ফল খাচ্ছে গাছেরই। এ হালকা উপরে যাচ্ছে, এটা টুক করে খেয়ে আবার পালিয়ে আসছে যাতে বাদর দেখতে না পায়। বুঝলে? জাস্ট সিম্পল। এই কোয়েশ্চেনটা সংসদ এসছে 2018 সালে এসছে। বিরাট কঠিন নাকি এই কোয়েশ্চেনটা, কেউ বুঝতে পারে না। মানে ওয়ান অফ দ্য কঠিন জিনিস যেটা এই চ্যাপ্টারে আছে, সব থেকে কঠিন জিনিস নাকি এটা। উদাহরণ দেওয়া যাক, বোঝা যাবে কি যাবে না। এখানে আছে দেখো, প্রতিকূল পরিবেশ, মানে ধরো আমাদের পরিবেশটা প্রতিকূল, খুব খারাপ। জীবের আন্তঃক্রিয়া কি কি হতে পারে, মানে আমাদের রিয়াকশনটা কি কি হতে পারে। ঠিক আছে, দেখো সিম্পল করে বুঝবো। এই হলো আমাদের তরুণ স্যার, এই হলো আমাদের সোমনাথ স্যার। সোমনাথ স্যারকে আমি খারাপ ভাববো না, কারণ উনি হলো গুরুদেব, তাই সোমনাথ স্যারের মাথায় একটা মুকুট পরানো আবশ্যিক। সোমনাথ স্যার। আর এই হলো আমাদের আরিয়ান মোল্লা, এই হলো আমাদের আরিয়ান মোল্লা। বাবারে আরিয়ান মোল্লা চলে আরো বড় হয়েছে। এবার দেখো এখান থেকে একটা স্টুডেন্ট এলো, এ হলো অনলাইনের স্টুডেন্ট। হ্যাঁ, মাঝখান দিয়ে সিং বেরোনো একটা অনলাইন স্টুডেন্ট। সে প্রথমে সোমনাথ স্যারের কাছে গেল, সোমনাথ স্যারকে কাছে গেল, দিয়ে বললো সোমনাথ স্যার আপনি ভালো পড়ান, আপনি খুব খারাপ পড়ান, আপনি একদম বাজে পচা, হ্যাঁ বললো। এবার সোমনাথ স্যার কি বললো, সোমনাথ স্যার বললো দেখবি যে ওকে অফলাইন ক্লাস থেকে, মানে অনলাইন ক্লাস থেকে ব্লক করে দিল। তাহলে কি করলো সোমনাথ স্যার, কি করলো, আশেপাশে প্রতিকূল পরিবেশ দেখো, ও কিন্তু প্রতিকূল হচ্ছিল যে আপনি ভালো পড়ান না, নিজে বসবাস যোগ্য করে নিল, ওকে ডাইরেক্ট ব্লক করে দিল। যা, এবার আমাকে এবারে বলার কেউ না। এখন আমাদের সোমনাথ স্যার। এখন যদি এই ছেলেটা যায় আমাদের তরুণ স্যারের কাছে, তরুণ স্যার, ও মোড়া স্যার কেমন আছে, মোড়া স্যার আপনি তো খুব মোড়া, আপনি পড়াতে পারেন না মোড়া স্যার। তরুণ স্যার কি বলবে, তরুণ স্যার বলবে বাবুরে, আর কিছু বলবে না, মানে চুপচাপ থেকে গেল, বলবে বাবুরে চুপচাপ, মানে ও কোনো রিয়াকশনই নাই, ও যে যা বলবি বলগা, আমাকে শুধু 2 পিস মাংস দিস খেতে, আমি খেয়ে নেবো ব্যাস। তাহলে সোমনাথ স্যার কি, মানে সোমনাথ স্যার হলো নিজের বসবাস যোগ্য করে নিল, তার মানে যে ওকে জ্বালা ছিল তাকে মারধর করে ব্লক ফ্লক করে
তাড়িয়ে দিল, যে নিজের মতো বাসস্থান বানিয়ে দিল। তরুণ স্যার কি করলো? তরুণ স্যার করলো কি, যে একটু যা খুশি বল আমাকে, আমি চুপচাপ থাকবো, আমি ভাই জীবনটাকে এনজয় করতে এসেছি আরিয়ান মোল্লার সাথে। এদিকে আরিয়ান মোল্লা কি করলো? লালকালি এদিকে আমার নিয়ে গেল, আরিয়ান মোল্লাকে বললো, এই আরিয়ান মোল্লা, তুমি কিন্তু একদম দিন দিন চিমড়া হয়ে যাচ্ছ, তুমি কি প্রেম টেম করছো নাকি? আরিয়ান মোল্লা রিয়াকশনে বললো, হ্যাঁ আমি প্রেম করছি, তুই এত বড় কথা বলতে পারলি, আমি পালিয়ে গেলাম। দিয়ে ও ক্লাসরুম ছেড়ে পালিয়ে গেল। বোঝা গেল। তাহলে এখানে দেখো আমাদের সোমনাথ স্যার নিজের মতো পরিবেশকে করে নিল, যাকে বলছে রেগুলেটর। মোটা স্যার আমাদের কিছু বললো না, চুপচাপ থেকে গেল, মানে কনফর্মার। আর আরিয়ান মোল্লা পালিয়ে গেল, বাপরে। তাহলে ও কি করলো? মাইগ্রেশন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইয়েস, এতটাই সহজ। জীবনে দেখবা মাথা দিয়ে বেরোবে না, যে আশেপাশে প্রতিকূল পরিবেশে নিজের বসবাস করে নেবে, সে হচ্ছে রেগুলেটর। যখন জীবেরা কোনো কিছু না করে চুপচাপ থাকবে, তাকে বলছে কনফর্মার। উক্ত স্থান ছেড়ে চলে যাওয়ার পরিবেশে অনুকূল হলে আবার ফেরত আসে। মানে যখন ওই লোকটা, ওই বাজে ছেলেটা বকবক করছিল, সে যখন আবার ক্লাস 12 পেরিয়ে সে তো আবার অন্য জায়গায় চলে যাবে, সমস্ত ক্লাস ছেড়ে দেবে সেও, তখন আমাদের আরিয়ান মোল্লা ফেরত আসবে, যে ওই ছেলেটা পালিয়েছে, তাহলে এবার আমি এলাম। তাহলে ছেড়ে চলে গেল, যে আবার ফেরত এলো, তাহলে কি মাইগ্রেশন। মাইগ্রেশন ব্যাপারটার একটা রিয়েল লাইফ উদাহরণ আছে আমাদের হুগলিতে। একটা নদী আছে, সেখানে উলুবেড়িয়া থেকে বিভিন্ন এই পাখিগুলো আসে, যে এখানে থাকে শীতকালে, আবার গরমকালে ফিরে যায়। একটা সিম্পল উদাহরণ, কিছু মনে রাখার দরকার নেই। এটা কতটা ইম্পর্টেন্ট তুমি এইখান থেকে দেখতে পাবে। সংসদ 2025 সাল, 18 সাল, 16 সাল, 13 সাল। কতটা ইম্পর্টেন্ট বলা যায়, যত ইম্পর্টেন্ট বলবো তত কম। তার মধ্যে কি এমিগ্রেশন অ্যাপ্লিকেশন আসেনি, শুধু জন্মহার কাকে বলে, মৃত্যুহার কাকে বলে। জন্মহারের সূত্র লিখো, মৃত্যুহারের সূত্র লিখো, জাস্ট এরকম, জন্মহারের সূত্র, মৃত্যুহারের সূত্র, আর কিছু নয়। মানে জন্মহার কাকে বলে, মৃত্যুহার কাকে বলে, জন্মহারের সূত্র লেখো, মৃত্যুহারের সূত্র লেখো, জন্মহার মৃত্যুহারের পার্থক্য লেখো। মানে এই দুটো জীবনে আসেনি এমিগ্রেশন অ্যাপ্লিকেশন, এরকম ব্যাপার। তাহলে এইগুলো একবার জাস্ট বলে দেওয়ার কথা বলে দিই। বাট জন্মহার মৃত্যুহারটাকে আমরা একটা অঙ্ক দিয়ে বুঝবো, প্লাস আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা দিয়ে আমাদের অঙ্ক আসতে পারে পরীক্ষায়। বায়োলজিতেও অঙ্ক আছে, ইন্টারেস্ট আনো বায়োলজিতে ব্রো, বায়োলজি ইজ লাভ। দেখো আমি তো থার্ড সেমিস্টার বায়োলজি যে কি এনজয় করে পড়েছি, তোমরা অনেকেই হয়তো পড়েছো, সে ঠিক আছে, সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। সব দেখো একক সময়, একক সময়, একক সময়, একক সময়। এক, এটা কি খুলে গেল ভাই, গুলো কেন খুলে যাচ্ছিস, এক সেকেন্ড, ব্যাস। দেখো সবগুলো কিন্তু একক সময় আছে, একক সময়, একক সময়, একক সময়, একক সময়। পপুলেশনে মোট যত সংখ্যক জীবের জন্ম হয়, জন্মহার, মৃত্যু হয়, মৃত্যুহার, ছেড়ে পালায়, পরিত্যাগ, ফিরে আসে, ইমিগ্রেশন। কি সহজ, যে একক সময়ে কোনো পপুলেশনে মোট যত সংখ্যক জীবের জন্ম হয়, সে আগে বলছে জন্মহার। জন্মহারের সূত্রটা আছে যে dn/dt। ওকে, মৃত্যুহার বা মর্টালিটি, দেখো ন্যাটালিটি মানে dn, ন্যাটালিটির n প্রথম শব্দ, তাই dn/dt। মর্টালিটির mটা প্রথম শব্দ, তাই dm/dt। একক সময়ে কোনো পপুলেশনে যত সংখ্যক জীবের মৃত্যু হয়, মৃত্যু হলো। ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে কোনো ফর্মুলা নয়, এটা অ্যাপ্লিকেশন মানে কি, পরিত্যাগ করা, ইমিগ্রেশন মানে কি, আবার দেশে ফিরে আসা। ডান, এটা আমাদের লাস্ট টপিক, তাহলে আমাদের শেষ আজকের মতো। দেখো কি বলেছে, একটি মাঠে 100টি গরু বর্তমান, উক্ত মাঠে যদি 1 বছরে 30টি গরু জন্ম হয়, তাহলে জন্মহার নির্ণয় করো। dn/dt এইটা যদি বলে যে জন্মহারের ফর্মুলা লেখো, তাহলে এইটা লিখবে যে জন্মহারের ফর্মুলা হলো dn/dt সমান নির্দিষ্ট সময়ে জন্মগ্রহণ করা জীবের সংখ্যা বাই মোট জীবের সংখ্যা। তো এখানে নির্দিষ্ট সময় মানে 1 বছরে, 1 বছরে 30টা জন্ম করেছে, তার উপরে 30, আর 100টি গরু, তাই 100। এখানে কিন্তু যদি 2 বছর থাকতো আমরা ওটাকে ভাগ করে নিতাম, বাট অত হার আসে না জেনারেলি। তাহলে আমাদের dn/dt কত, 0.3, সিম্পল। এবার হলো আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে লাগবে, এই ফর্মুলা থেকে কিছু কিছু অঙ্ক দিতে পারে।
যেমন কি বলবে, একটি নির্দিষ্ট পপুলেশনে এত সময়ে জনসংখ্যা এত, বা ভারতের 2025 সালের জনসংখ্যা বলে দিল যে 1 মিলিয়ন, 1 বিলিয়ন বলে দিল, ছিল জন্মহার বলে দিল যে 5 মিলিয়ন করে জন্মহার, মৃত্যুহার বলে দিল 7 মিলিয়ন, ইমিগ্রেশন বলে দিল 2 মিলিয়ন, এপিগ্রেশন বলে দিল 1 মিলিয়ন। তাহলে বলবে আমাদের 2026 সালে জনসংখ্যা গণনা করো। সব জানি, ফর্মুলাতে বসিয়ে দেবো যে 2025 সালের জনসংখ্যা ইন্টু জন্মহার যুক্ত ইমিগ্রেশন মাইনাস মৃত্যুহার ইন্টু এপিগ্রেশন। এপিগ্রেশন মানে পালানো, আর ইমিগ্রেশন মানে না, এপিগ্রেশন মানে হলো আমাদের আশা, তাই না? হ্যাঁ, এটা আমারও বলি যায়। এপিগ্রেশন মানে হলো পালানো, আর ইমিগ্রেশন মানে হলো বসতি স্থাপন। এটা আমি কোনো ট্রিক ভাববো, নেক্সটে বলে দেবো যে NT+1 মানে 2026 সালে গণনা আমরা কীভাবে করবো। 2025 সালে কটা জনসংখ্যা ছিল ইন্টু বার্থ রেট প্লাস ইমিগ্রেশন রেট মাইনাস ডেথ রেট প্লাস ইমিগ্রেশন রেট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটার আমি একটা অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, চলো পরে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো অঙ্কটা দেখো, এখানে কোয়েশ্চেনটা কি একবার বুঝিয়ে দিই। যে 2024 সালে জনসংখ্যা ছিল 1000টা, এটা হোমওয়ার্ক তোমাদের, HW 1000টা। সেখানে 100টা করে বার্থ রেট, 100 বার্থ রেট হলো 100, ডেথ রেট হলো 20, ইমিগ্রেশন হলো 10, এপিগ্রেশন হলো 20। তাহলে আমাকে বলে দাও যে 2025 সালে জনসংখ্যা কত। স্ক্রিনশট মেরে না, এটা আমি ওয়েট করছি, এটা স্ক্রিনশট মারো, খিচিক করে মেরেছ, ব্যাস। এবার এই ফর্মুলাটাই বসিয়ে দেবে। এই দেখো এই ফর্মুলাটা, বি প্লাস আই প্লাস ডি প্লাস ই। এখানে ডি এর জায়গায় আমি এম করেছি, মানে মোর্টালিটি, সে ধরা নিয়ে কথা, ডেথকে আমি মোর্টালিটি ধরেছি, একই ব্যাপার। তো ডি প্লাস ই আর এদিকে বি প্লাস আই করে নেবে। আমাকে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, অ্যান্সারটা কি হচ্ছে। তো आज के लिए बस इतना ही। थैंक यू सो मच, बाय। আর বলবে বায়োলজিতে ইন্টারেস্ট হলো কিনা, তবেই আমি নেক্সট ভিডিও বানাবো, কারণ বায়োলজি শুনেছি অনেকের ভালো লাগে এটা, তাই বায়োলজিটা বলো। আমি যদি বলো আমি ফুল সিলেবাস করে দেবো, এইদিকে কেমিস্ট্রি ভিডিও আসবে, তাই কেমিস্ট্রি বায়োলজি আমার উপর ছেড়ে দাও যদি ভালো লাগে। আগে বলছি, জাস্ট আমাকে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিও। হাত ব্যথা করবে আমি জানি, বাট একটু কমেন্ট করে জানাতে খুব একটা হাত ব্যথা করবে না, অল্প করবে, তো সেটুকু করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাবুরে বায়োলজিটা কোথায়?